গৃহস্বামী আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা যুক্ত আছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্টে জানিয়ে দেন। এবং যারা যুক্ত হয়েছেন অলরেডি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনারা ক্লাস লিংক পেয়েছেন কিনা সেটাও একটু কমেন্টে জানিয়ে দিবেন। আচ্ছা, এভরিথিং ওকে। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, এই টপিকের নাম হচ্ছে চেঞ্জ অফ ভয়েস। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাস, যেহেতু আমরা সময় নষ্ট করব না, তার আগে আমি একটু পেজ নাম্বার বলে দিই। মাস্টার বইয়ে যাদের কাছে নিউ এডিশনটা আছে, পেজ নাম্বার হচ্ছে, যেটা বরাবর বলি, পেজ 389। হ্যাঁ, এই পেজ হচ্ছে মাস্টার বইয়ে আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর রুটিনে তো ন্যারেশন দেওয়া আছে। ন্যারেশন দেওয়া কি, রুটিনে কি ন্যারেশন দেওয়া? আচ্ছা, আমি একটু চেক করব। হ্যাঁ, যদি ন্যারেশন দেওয়া থাকে তাহলে আমরা ন্যারেশন ক্লাস নিব, টেনশনের কিছু নেই। যদি ন্যারেশন দেওয়া থাকে আপনাদের, স্যার রুটিনে তো ন্যারেশন দেওয়া, ন্যারেশন ওকে ফাইন, তাহলে ন্যারেশন করে ফেলেন। ওকে, আমি একটু এটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আজকে আমরা আলোচনা করবো কোনটা স্যার? ন্যারেশন। ওকে ফাইন, পেজ নাম্বারটা তাহলে আমরা একটু চেঞ্জ করে ফেলবো। পেজ নাম্বারটা কত আছে ন্যারেশনে মাস্টার বইয়ে? হ্যাঁ, অনেক সময় হয়তো বা একটু মিস্টেক হতে পারে, দেখার মিস্টেক হতে পারে অনেক সময়। ন্যারেশন, ন্যারেশন কত পেজে আছে দেখি। হ্যাঁ, ন্যারেশন বাই স্পেস, এটা হচ্ছে 421 পেজ আছে। যাদের কাছে বই আছে তারা বের করে ফেলতে পারেন, 421 পেজ। হ্যাঁ, ওকে, 421 এবার ঠিক আছে। আচ্ছা, এবার ঠিক আছে নিশ্চয়ই। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব, তার আগে একটু 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 ওয়েট। হ্যাঁ, ন্যারেশন বাই স্পেস, এটা হচ্ছে 421 পেজ আছে। যাদের কাছে বই আছে তারা বের করে ফেলতে পারেন, 421 পেজ। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এবার আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার খেয়াল করেন, ন্যারেশন আমরা যেহেতু দেখেছি ন্যারেশন কাকে বলে, এটা কিন্তু আমরা সবাই জানি। ন্যারেশন এটা,
এখন মাস্টার বইয়ে যে ডেফিনেশন আছে আপনাদের যদি পড়ে শোনাতে যাই তাহলে সেই ডেফিনেশনটা আপনারা পড়বেন, শুনবেন, জানবেন, ঠিক আছে, বাট ডেফিনেশনটা স্যারের মতো করে দিবে, কারণ মাস্টার বই আমরা রুল গুলা নিব, হ্যাঁ এক্সাম্পল গুলো আমরা নিতে পারি। তাহলে ফার্স্ট একটা কথা আছে, সেটা হচ্ছে স্যার রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ টেন্সে যে কোনো পরিবর্তন হবে না। এভাবে দেখে দেখে কথাটা হচ্ছে স্যার যেটা বলা সেই টেন্সের পরিবর্তনটা আগে পরে করে করলে সুবিধা হবে আমাদের জন্য। আচ্ছা, একটা হচ্ছে স্যার ডিরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আমরা যেটা থেকেই মূলত শুরু করব আমাদের কথাটা, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা কি স্যার ইনডিরেক্ট। এক্ষেত্রে যে বিষয়টা সহজে আমাদের আসে সেই বিষয়টাকে নিয়ে আমরা কাজ করব। খেয়াল করেন, ডিরেক্ট একটা ইনডিরেক্ট একটা, তো আপনি যখন জানবেন, জানার জন্য আপনাকে মূলত নিয়ে আসা স্যার একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ এটা, আর একটা হচ্ছে কি স্যার ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, আপনাদের বোঝার জন্য আমি জাস্ট একটু সহজভাবে রাখবো, সেটা হচ্ছে স্যার ইনভার্টেড কমার ভিতরে থাকে যেটা, এটা হচ্ছে ডিরেক্ট স্পেস, অর্থাৎ যেই অংশটার সাথে ইনভার্টেড কমা থাকে সেটা হচ্ছে ডিরেক্ট স্পেস। মনে রাখবেন, ডিরেক্ট স্পেস শুধুমাত্র ইনভার্টেড কমার ভিতরের অংশটাই হচ্ছে সেই স্পেস, বাহিরের অংশটা কিন্তু না, যদিও বাহিরের অংশ ওই অংশের কথার একটা অংশ। এখন আমরা যখন কোনো কথা সরাসরি বলি, যেভাবে বলি, ওটাকে বলে ডিরেক্ট স্পেস। যেমন আমি কাউকে বলতেছি তোমার নাম কি, এটা কিন্তু ডিরেক্ট স্পিচ। অথবা আমি বলতেছি কাউকে যে তুমি কেমন আছো, এটা ডিরেক্ট স্পিচ। অথবা কেউ বললো যে আমি বই পড়তেছি, এটা ডিরেক্ট স্পিচ। বাট যখন কেউ এই কথাটা পরে বলে, যেমন সে বলেছিল সে বই পড়ে, সে, তখনই এটা ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ পরবর্তী সময়ে যে কথাটা বলা হয়। তাহলে ডিরেক্ট স্পিচ যেটা, এটাকে আমরা বলতে পারি স্যার এটা হচ্ছে কি প্রত্যক্ষ, তাই না? আর ইনডিরেক্ট যেটা, এটাকে কি বলা হয় স্যার? এটাকে বলা হয় পরোক্ষ। তাহলে ডিরেক্ট স্পিচ একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এখন আমরা এটাকে আমাদের ভাষায় আমাদের মতো করে করব, তাতে আমাদের জন্য সুবিধা হবে এবং অন্যরাও আশা করি খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। হ্যাঁ, 421 পেজ যাদের কাছে আছে তারা এক্ষেত্রে অবশ্যই নিতে পারেন। তো প্রথমে এই পার্সন পরিবর্তন করার যে নিয়মটা আছে সেই অংশটা দেখবো আমরা। এখানে মাস্টার বইতে দেওয়া আছে পার্সন পরিবর্তন করার নিয়ম। তাহলে পার্সন পরিবর্তন কিভাবে হবে স্যার, সেই বিষয়টা একটু দেখবো আমরা। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা নিচ্ছি, সেটা হচ্ছে পার্সন পরিবর্তন করার নিয়ম। হ্যাঁ, মাস্টার বই থেকে নিচ্ছি আমরা। পার্সন পরিবর্তন কিভাবে করা হবে সেই অংশটা। আচ্ছা, এখন এইখানে পার্সন পরিবর্তন আমরা কিভাবে করব, আমি যদি জাস্ট প্রথম বলি স্যার ফার্স্ট পার্সন, তাই না? ফার্স্ট পার্সন, এই যে ফার্স্ট পার্সন যেগুলা, ফার্স্ট পার্সন এটা কি কি ছিল স্যার? ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং ওই। আমরা বলতে পারি স্যার পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। কোন সাবজেক্ট, এটা এক্সাম্পল আকারে দেখাই দেবো আমি। পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। ওকে, এটা হচ্ছে একটা কথা। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে স্যার সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনটা কিভাবে পরিবর্তন হবে সেটা দেখবো। সেকেন্ড পার্সন ছিল হচ্ছে আমাদের ইউ, আর সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। হ্যাঁ, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। এটা দুইটা কথা। আর 3 নম্বরে যদি যাই আমরা স্যার, সেটা হচ্ছে কি থার্ড পার্সন। বাকি সব যেগুলা, এটাকে বলে থার্ড পার্সন, তাই না? থার্ড পার্সন যদি বলি তাহলে পরিবর্তন হয় না। এটা মাস্টার বই রুলটা লেখা আছে, আপনারাও বুঝবেন, সেটাও বুঝতে পারবো। কোনটা কি থাকে সেটা এখনই না, সেটা একটু পরে বলবো আমি। হ্যাঁ, এর মধ্যে কোনটা কি থাকে সেটা বললেন না স্যার, এটা প্রয়োজনের উপর নির্ভর করবে। কি বলছি? কি আচ্ছা, লেখা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? লেখা বুঝতে অসুবিধা হচ্ছে যে স্যার, লেখা বুঝতে অসুবিধা হচ্ছে? একজন বলছে যে স্যার লেখাটা
না হলে স্যার হোয়াইট বোর্ড করে ফেলবে। আচ্ছা সমস্যা নেই, এইবার আশা করি বুঝতে পারছি। আমি যেটা আগে গ্রিন ছিল সেটা গ্রিন করে দিলাম যেন বুঝতে অসুবিধা না হয়। ন্যারেশনের সংজ্ঞাটা দিলেন না, আমি আগেই বলছি স্যারকে স্যারের মতো আপনি আগেই প্রশ্ন, স্যারের ক্লাস শেষ হয়ে যায় নাই, ক্লাস শেষ হয়ে যায় নাই, এখনো অনেক কিছু বাকি। স্যার কিছু জিনিস স্যারের মতো গুছিয়ে বলবে। আমি কিন্তু মাস্টার বই এখানে লিখছি, এখনো আপনাদেরকে দেখেন মাস্টার বই এখানে লেখা আছে কি যে পার্সন পরিবর্তন করার নিয়ম, আমি জাস্ট আমার মতো করে এখানে লিখছি, বাট কথাটা একই। আপনি বেশি বুঝবেন না দয়া করে, আপনি আগে দেখেন তারপরে বোঝার চেষ্টা করেন। কেউ অপ্রয়োজনীয় কথা বলে সময়টা নষ্ট করবেন না। কি বলছি একটু খেয়াল করেন। আমাকে যেভাবে আছে আমি বই রিলেটেড ক্লাস, স্যাররা কখনো এমন না তাহলে তো আপনাকে পিডিএফ দিয়ে দিতে পারি, আপনি পিডিএফ পড়ে পড়ে বুঝে যান। আপনার কাজ হচ্ছে বোঝা এই বিষয়টা, রুলটা, সেটা বোঝার জন্য স্যার স্যারের মতো করে বোঝাবে, কারণ তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি মাস্টার বইটা বুঝতে পারেন না দেখি তো স্যারের কাছে আসছেন, তাই না? আর যেটুকু বুঝতে পারেন সেটা তো আপনি এমনিতেই বুঝতে পারবেন। আমি জাস্ট আমার মতো করে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা এবার খেয়াল করেন, যেখানে আমরা আমাদের মতো করে একটা অংশ নিয়েছিলাম যে স্যার এইখানে যে কথাটা আমাদেরকে বলা হয়েছে যে সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। তাহলে আপনারা শুধু এই কথাটুকু মনে রাখেন, বাকিটা কোন জায়গা থেকে কি করতে হয় আমি এটা বলে দিব। আপাতত সহজভাবে মনে রাখেন, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, খালি এইভাবে লিখবেন ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে, থার্ড পার্সন পরিবর্তন হয় না। এই কথাটুকু শুধু মনে রাখেন এক বাক্যে এক কথায়, যে স্যার ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে, থার্ড পার্সন পরিবর্তন হয় না। ওকে, তো এই কথাটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমরা পরবর্তী অংশে এবার চলে যাই, একটা এক্সাম্পল চলে যাব, কারণ এক্সাম্পল দিলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এখন কেউ যদি বলেন স্যার টেন্স বুঝাইলেন না, আগে টেন্সে কেন যান, আগে দেখেন। যেমন ধরেন কেউ আপনাকে বলতেছে কোন একটা সেন্টেন্সের মধ্যে জাস্ট আই সেইড হিম, আমি তাকে বললাম, কি বলছি, আমি তাকে বলছি যে আই সেইড হিম ইউ আর লুকিং গুড। খেয়াল করেন, তো যখন আমি এই কথাটা বলছি আই সেইড হিম ইউ আর লুকিং গুড, আর একটা সেন্টেন্স খেয়াল করেন যেখানে আমরা জাস্ট এখানে জায়গাটা রেখে দিচ্ছি, পরবর্তী সেন্টেন্সে বলি যদি আমরা যে করিম সেইডের সাথে একটা টু দিয়েন, করিম সেইড টু মি, করিম আমাকে যে বলছে, আচ্ছা দুঃখিত একটু নেট সমস্যার কারণে। আচ্ছা এখন আমরা যেটা বলছিলাম যে স্যার সব থেকে যে বিষয়টা আমাদের সুন্দরভাবে মনে রাখা উচিত সেটা হচ্ছে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে, থার্ড পার্সনটা পরিবর্তন হয় না। এখন যেই থার্ড পার্সন পরিবর্তন হয় কি না সেই অংশটা কোন জায়গা থেকে বলবো, স্যার যে বললো কথাটা কোন জায়গার ফার্স্ট পার্সন, কোন জায়গার সেকেন্ড পার্সন, কোন জায়গার থার্ড পার্সন, আপনি যদি সেই অংশটা খেয়াল করেন তাহলে সেই বিষয়টাকে আপনাকে মাথায় নিয়ে আমার কাজ করতে হবে। এটা এখন এই জায়গাটায় খেয়াল করেন, এইখানে একটা সাবজেক্ট আছে, এখন এইখানে যে দুইটা পার্ট, সেই দুইটা পার্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একসঙ্গে আলাদা করে লিখছি যেন বুঝতে সুবিধা হয়। একটা পার্ট পেয়েছেন সেটা হচ্ছে স্যার ইনভার্টেড কমার বাহিরে, আর একটা পার্ট কি স্যার ইনভার্টেড কমার ভিতরে। আচ্ছা যেটা ইনভার্টেড কমার বাহিরের অংশ, যেটা ইনভার্টেড কমার বাহিরে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমি আর ভি লিখতেছি চাইলে, বা রিপোর্টিং ভার্ব, দেখেন রিপোর্টিং ভার্ব। আচ্ছা আর যেটা এখানে দেখতেছেন এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, অর্থাৎ উল্লিখিত অংশ। আচ্ছা এখন আপনি কিভাবে চিন্তা করবেন বা কোন ভাবে বুঝতে পারবেন সেই বিষয়টার জন্য আপনাকে একটু মাথায় করতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে যে স্যার এই অংশটা ইনভার্টেড কমার ভিতরে, যেটা ইনভার্টেড কমার ভিতরে সেইটার কোনো পরিবর্তন আপনি নিজে নিজে করতে পারবেন না বাহিরেরটা না দেখে। আবার বলছি কথাটা,
ইনভাইটেড কমার ভিতরের অংশ পরিবর্তন করতে হবে, তবে অবশ্যই বাহিরের অংশ দেখে। বাহিরের অংশ না দেখে আপনি ভিতরেরটা পরিবর্তন করতে পারবেন না। এখন ভিতরেই দেখতে হবে আপনাকে যে কোন পার্সন পড়ছে। ভিতরে দেখেন কোন পার্সন পড়ছে স্যার, প্রথমটা আমরা যদি বলি আই, আই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, মনে আছে না বলছি? বাহিরের সাবজেক্টের তো আপনি পরিবর্তন করতে পারছেন না, তাহলে ভিতরের সাবজেক্টটা পরিবর্তন করব বাহিরের যেই সাবজেক্ট থাকবে সেটা অনুসারে। কখন? যখন এটা ফার্স্ট পার্সন হবে। ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পার্সন। আমি ক্লিয়ার বলছি কথাটা যে স্যার ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে বাহিরের অংশের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। ইনভার্টেড কমার ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে, যেমন উপরেটায় সেকেন্ড পার্সন আছে, সেটা পরিবর্তন হবে বাহিরের অবজেক্ট অনুসারে। তাহলে প্রথমটা আমরা লাস্টের করব, লাস্টেরটা প্রথমে করব। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা ইনভার্টেড কমার বাহিরের অংশ চেঞ্জ করতে পারি না, সাবজেক্ট অবজেক্টটা। তো আমরা যদি এটাকে করতে চাই তাহলে প্রথমে কি করব স্যার? করিম এই শব্দটা লিখলাম, সাবজেক্ট যেটা চেঞ্জ করা যাবে না। সেইড টু থাকলে আপনারা জানেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? টোল্ড হয়। সেইড এর সাথে টু থাকলে টোল্ড হয়, টু না থাকলে শুধু সেইড হবে। তাহলে এক্ষেত্রে কি করব স্যার? টোল্ড। কি করব? টোল্ড। তাহলে করিম টোল্ড এর সঙ্গে স্যার অবজেক্ট ছিল মি, এটা মি দিলেন। সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে বুঝি? সাবজেক্ট শুরুতে থাকলে সেটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলছি আবার কথাটা? কোন সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকলে সেটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা শুরুতে সাবজেক্ট আছে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে ন্যারেশন করার সময় একটা দ্যাট লিখে নিতে হয়। কেউ দয়া করে মনে রাখবেন না যে কমার পরিবর্তে দ্যাট, এটা কোনো কমার পরিবর্তে না। কারণ অনেক সময় ইনভার্টেড কমা এটা শুরুতে আসবে, এটা লাস্টে যাবে, কমা তখন ওখানে চলে যাবে। তো এটা মনে রাখবেন না, জাস্ট যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশনকে যদি যুক্ত করি তাহলে সবসময় একটা দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে আমরা দ্যাট ব্যবহার করলাম। এইবার আসে সেই প্রশ্ন যে ইনভাইটেড কমার ভিতরের অংশ পরিবর্তন করব। ভিতরের সাবজেক্টটা কোন পার্সন স্যার? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে বাহিরের সাবজেক্ট অনুসারে। এখন দেখেন এখানে আই লেখা আছে, আই কিন্তু প্রোনাউন, তাই না? তাহলে বাহিরের যেটা সাবজেক্ট আসে তার প্রোনাউন ওখানে ব্যবহার করতে হবে। তো বাহিরে আছে কি? করিম। তাহলে করিমের প্রোনাউন কি হবে স্যার ওখানে? করিমের প্রোনাউন হি। এখানে ব্র্যাকেটে আপনি দিয়ে দিবেন কে, তাতে বোঝা যাবে এটা করিম। তাহলে করিম টোল্ড মি দ্যাট হি, কেন লিখছি? কারণ আই ফার্স্ট পার্সন, তাই সাবজেক্ট অনুসারে ওখানে তার প্রোনাউন ব্যবহার করছি হি। বাকি সবকিছু শুধুমাত্র একটা করে টেন্সের পাস্ট ফর্ম করে দিবেন। এখানে সেইড ছিল পাস্ট, তাই ভিতরে আপনি করে দিবেন পাস্ট। তাহলে এখানে এম লেখা ছিল স্যার, এখানে আমরা কি করব? ওয়াজ। বাকিটুকু যা থাকবে তাই করে ফেলবো। তাহলে এখানে ছিল গোয়িং, গোয়িং লিখলেন টু মার্কেট, এটা। আচ্ছা, এবার উপরেরটা একটু খেয়াল করেন। আমরা হচ্ছে প্রথম পর্যন্ত স্যার এটা করলাম যে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। সেকেন্ড পার্সনটা যদি আসি স্যার, সেকেন্ড পার্সনটা কি ছিল আমাদের? ইউ। খেয়াল করেন, তাহলে বাহিরের অংশ কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি না। বাহিরে যেটা আছে সেইটার সাথে টু থাকার কারণে টোল্ড ব্যবহার করলাম স্যার, টোল্ড হিম। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন কমা যেটা, এই জায়গাটা আমরা কি করি? যুক্ত করার জন্য দ্যাট ব্যবহার করি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শুরুতে ইউ আছে, তাহলে দ্যাট লিখলাম। ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে কি স্যার? বাহিরের অবজেক্ট অনুসারে। তাহলে বাহিরের অবজেক্ট কোনটা? হিম। এখন খেয়াল করেন, হিমকে যদি আপনি এইখানে লেখেন তাহলে এই জায়গাটা কিন্তু সাবজেক্ট ইউ এর জায়গায়, তাহলে এখানে আপনাকে কি লিখতে হবে? হি। বুঝা গেছে? কারণ হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি, আর ইউটা এখানে সাবজেক্ট আকারে বসছে, তাহলে হি লিখলেন। হির পরে আর লেখা ছিল পাস্ট হিসাবে গেলে হির সাথে কি যায় স্যার? ওয়াজ। তারপরে বাকিটুকু যেভাবে আছে সেভাবে করবেন। হি ওয়াজ লুকিং গুড। ওকে, যদিও আপনারা যখন উত্তর করবেন, উত্তর করতে গেলে সেই বিষয়টা খুবই ক্লিয়ারলি মনোযোগ সহকারে করতে হবে। শর্টকাট ওয়েতে কিভাবে করা যায় সেটাও ইনশাল্লাহ দেখাই দিব। তো এখন যেটা বলছি স্যার, ভিতরের অংশ সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, সেকেন্ড পার্সন না জায়গায় ফার্স্ট পার্সন হলে সেটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এই দুইটা অংশ ক্লিয়ার কিনা? ইনভার্টেড কমার ভিতরেরটাকে বলে রিপোর্টের স্পিচ, বাহিরের অংশকে কি বলে স্যার? বাহিরের অংশ বলে রিপোর্টিং ভার্ব। এইবার আসি স্যার, ন্যারেশন যে আপনি করবেন, আসলে ন্যারেশন জিনিসটা কি? দেখেন, ন্যারেশন মানে অনেকেই বলে রাখে স্যার ন্যারেশন মানে উক্তি, ওসব কথা বাদ দেন। ন্যারেশন মানে আমি যদি আমার ভাষায় বলি সেটা হচ্ছে স্যার পজিটিভলি কুটনামি করা। কি বলছি স্যার? পজিটিভলি কুটনামি করা, অর্থাৎ আপনি একটা কথা একজনের কাছে শুনেছেন, এই কথাটা অন্য কাউকে বলবেন, কিন্তু নেগেটিভ সাইড দিয়ে না, বরং পজিটিভলি উপস্থাপন করবেন। যেমন আপনাকে কেউ একজন বলছে স্যার আপনি কি বাজারে যাবেন, এই কথাটা আপনাকে কেউ একজন বলছে। এখন আপনি হয়তো এই কথাটা অন্য কাউকে বললে কি বলবেন? লোকটা বিনয়ের সাথে জিজ্ঞাসা করেছিল বা সম্মানের সাথে জিজ্ঞাসা করেছিল স্যার কি বাজারে যাবে, এরকম কথাটা, অর্থাৎ আরো একটু সুন্দর করে বলা। এটা হচ্ছে পজিটিভলি কুটনামি করা। আমি যদি আমার কথায় বলি, অনেক ক্ষেত্রে অনেকে বলে এটা হচ্ছে ন্যারেট করা, অর্থাৎ পূর্বে শুনছেন এখন বলবেন।
তো যাই হোক, যেভাবে আমরা বুঝি সেটা হবে। টপিকের নাম ন্যারেশন, এটা চেঞ্জ করে দিব পরে, সমস্যা নেই, অলরেডি শুরু হয়েছে, সুতরাং আমরা আর এখন করছি না। আজকে নেটটা একটু সমস্যা করছে বেশি। হ্যাঁ, বিনয়ের সাথে গুটনামি যাই বলেন। তাহলে আই টোল্ড মাই মাদার, এই যে এটা হিমেল সাবজেক্ট শুরুতে আছে, তাহলে একটা দ্যাট দ্বারা যুক্ত করবেন। হ্যাঁ, কি দ্বারা স্যার? দ্যাট। এরপরে দেখেন হিমেল, এটা কোন পারসন? থার্ড পারসন। আমরা পড়ছি ফার্স্ট পারসন আই আর উই, সেকেন্ড পারসন ইউ, বাকি সব থার্ড পারসন। তাহলে থার্ড পারসন পরিবর্তন হয় না, যা থাকবে তাই বসবে। তাহলে হিমেল লিখে ফেললেন আপনি এখানে, হিমেল। ইজ লেখা আছে, তাহলে পাস্ট করে ফেলবেন স্যার কি? ওয়াজ। কামিং লেখা আছে, কাম থাকলে গো লিখতে হয়, জানেন, আমি এটা লিখে দিব কি কি হয়। তাহলে গোয়িং। হেয়ার থাকলে কি লিখতে হয় স্যার? দেয়ার। ওকে, এইটা যদিও আমি এটা কি কি চেঞ্জ করে লিখতে হয়, কখন লিখতে হয়, এটা আমি এখন বলে দিব, আপনাদের জন্য সুবিধা হবে এই অংশটা। নেট একটু করতেছে, হ্যাঁ অনেক সমস্যা করতেছে, এটা আমিও বুঝতেছি, যেহেতু আমার এখানে আছে আমি বুঝবো আগে, আপনারা তারপরে বুঝবেন, তাই না? তাহলে এই অংশটা গেল স্যার, যে থার্ড পারসন পারসন পরিবর্তন নিয়ে আশা করি আর সমস্যা হওয়ার কথা না, যে স্যার ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, থার্ড পারসন চেঞ্জ হয় না। আর কালকে যখন আমরা ন্যারেশনের মানে নেক্সট ক্লাস নিব, সেই ক্লাসটা কিন্তু এক্সক্লুসিভ কিছু টেকনিক দেখাই দিব, যেন আপনি 4-5 সেকেন্ডে ন্যারেশনের উত্তর করে আসতে পারেন, যেটা আমরা ভয়েসের ক্ষেত্রে করিয়ে দেখাই দেই, সেটা সমস্যা হয় না আর। আচ্ছা, এখন এটা গেল স্যার হচ্ছে পারসন পরিবর্তন করার নিয়ম। এবার কিছু কিছু টেন্সের ব্যাপারটা আছে, টেন্স কি করব। টেন্স আপনার সোজা কথা, অত বেশি চিন্তা করার দরকার নাই। প্রেজেন্ট থাকলে তো স্যার আমরা কি করি, দুইটা কাজ করব, প্রেজেন্ট ক্ষেত্রে পরিবর্তন হয় না। তো যেটা করব আমি জাস্ট আপনাদেরকে যদি বলি টেন্স পরিবর্তন করার নিয়ম, খেয়াল করেন। টেন্স পরিবর্তন করার নিয়ম কি স্যার? সবসময় মনে রাখবেন প্রেজেন্ট, ইনভার্টেড কমার বাইরে যদি প্রেজেন্ট থাকে, ভিতরেও প্রেজেন্ট, এটা চিন্তা করবেন কি স্যার? আবার খেয়াল করেন কি বলছি স্যার, বাহিরে প্রেজেন্ট থাকলে ভিতরে প্রেজেন্ট, বাহিরে যদি পাস্ট থাকে তাহলে ভিতরে কি করব স্যার? পাস্ট। এখন এইটা আমি শর্টকাটে বলছি, শর্টকাটে বলছি কেন? যদি দেখেন এখানে পাস্ট আছে, তাহলে ভিতরে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এরকম অংশটা করবেন। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। তাহলে সোজা কথা স্যার, বাহিরে প্রেজেন্ট থাকলে ভিতরে প্রেজেন্টই থাকবে, বাহিরে পাস্ট হলে ভিতরেটা পাস্ট করব। এখন সেটা যদি ভিতরে দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াসও চিন্তা করার দরকার নাই, একটা ওয়ার্ড অক্সিলারি ভার্ব, সেটার পাস্ট করে দিবেন, বাস ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে কিছু কথা আছে মাস্টার বইতে, যে অংশটা রিপোর্টিং ভার্বটার ভ্যামটার এগুলো মনে হয় না, আমাদের প্রয়োজন হবে ডিরেক্ট ইনডিরেক্ট, যেটা আমি অলরেডি বলছি। এখন দেখেন মুন্না সেইজ দ্যাট শি ডিড নট গো দেয়ার, একটা কথা দেখেন, মুন্না সেইজ দ্যাট শি ডিড নট গো দেয়ার, আপনি এখানে দেখতেই পাচ্ছেন আগে থেকেই পাস্ট করা আছে, তাহলে আর পরিবর্তনের দরকার নাই। কি বলছে স্যার? এরকম কথাটা বলছে কি, মুন্না সেইজ দ্যাট, তারপর লেখা ছিল she did not go there। তাহলে এটা কিন্তু স্যার ডিরেক্টে নাই, বরং এটা ইনডিরেক্টে করা আছে। আপনার কাজ হচ্ছে কি, প্রথমে দ্যাটটা উঠাই দিবেন, এখানে একটা ইনভার্টেড কমা নিয়ে আসলেন। ওকে, আচ্ছা, এখন এই যে মুন্না, মুন্নাটাকে নিয়ে আসেন, মুন্না, মুন্না সেইজ, এই পর্যন্ত খেয়াল করেন। যখনই মুন্নাকে নিয়ে আসছেন, আচ্ছা এখন খেয়াল করেন, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করেছি স্যার, মুন্না এই পর্যন্ত গেছে, এখানে কমা, ইনভার্টেড কমা চলে আসছে। তাহলে মুন্না বলছে কি, সে ডিড নট গো দেয়ার, সে সেখানে যায় নাই। তাহলে সে সেখানে যায় নাই, সেটাকে যে বলতেছে সে, এখানে কি লেখা আছে? মুন্না। কিন্তু মুন্না যখন নিজে নিজে কথাটা বলবে, তখন মুন্না বলবে সে আমি যাই নাই, কি বলবে? যে আমি সেখানে যাই নাই। বাট আমরা তো অন্যর কথা শুনে বলছি, যে মুন্না বলছে যে সে যায় নাই, বাট মুন্না যখন এই কথাটা আপনাকে বলছিল বা অন্য কাউকে বলছিল, তখন সে এরকম বলছে যে আমি যাই নাই। তাহলে সেই কথাটা আমরা নিয়ে আসবো। তাহলে সি লেখা আছে, এটা এখানে কি করলাম? আই। কেন? কারণ মুন্নাই বলছে। আবার এটা থেকে আপনি ওটা বের করতে পারবেন, আই, যেহেতু এটা প্রেজেন্ট আছে, আপনি আর এটাকে প্রেজেন্ট করতে যায়েন না। কিন্তু মনে রাখেন, প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, কিন্তু পাস্ট থাকলে কখনো প্রেজেন্টে আসে না, এই বিষয়টা মাথায় রাখবেন। ন্যারেশন কখনো অতীত থেকে বর্তমান, অর্থাৎ পাস্ট থেকে প্রেজেন্টে আসে না। বর্তমান আমরা যেটা দেখতেছি, পাস্ট থাকলে প্রেজেন্টে আসে না, বরং প্রেজেন্ট থাকলে পাস্ট যেতে পারে।
তাহলে মুন্না সেজ দ্যাট আই, এবার কি লেখা ছিল ডিড নট, তাহলে সেই ডিড নটটা করবেন আই ডিড নট। এরপরে গো দেয়ার। এখন আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, গো দেয়ারে যদি দেখেন যে লেখা আছে এরকম কাম হিয়ার, অপশনের মধ্যে দুইটা, একটা কথা মনে রাখবেন, কাম হিয়ারটা থাকলে তখন গো দেয়ারটা বাদ দিবেন, কারণ একটু আগে শিখাইছি স্যার কাম থাকলে কি লিখতে হয়, গো হেয়ার থাকলে দেয়ার। এটা অপশনের উপর নির্ভর করে, ছিল কিনা এটা দেখি আছে কিনা, হ্যাঁ নাই। যদি কাম থাকতো, মনে রাখেন যদি কাম থাকতো তাহলে এটা কারেক্ট হইতো, বাট এটা অপশনে নেই বিধায় আমাদের এটাই নিতে হয়েছে যে গো দেয়ার। মুন্না সেজ দ্যাট আই ডিড নট গো দেয়ার। ওকে, মুনমুন, তো যাই হোক মুনমুন আমরা একটা নাম দিছি, সমস্যা নাই। মুনমুন, মুনমুনি দিয়ে নেন আপনারা, মুনমুন ওটা নাম দেওয়া আছে, প্রশ্ন নেওয়া প্রিভিয়াস কোশ্চেন থেকে, জাস্ট এই জন্য। তো একটা বিষয় মনে রাখেন, পরবর্তীতে আছে কি ইউ উইল সে আই এম ইল, ইউ উইল সে আই এম ইল, কথাটা বলে দিছে দেখেন, ইউ উইল সে আই এম ইল। তো আমার পাস্ট টেন্স না হলে কিন্তু আমি টেন্স পরিবর্তন করব না, সোজা কথা। কি বলছে যে ইউ উইল সে আই এম ইল। এখন খেয়াল করেন, আমরা যখন প্রেজেন্ট পাইলে প্রেজেন্ট, পাস্ট পাইলে পাস্ট, বাহিরের অংশটা পরিবর্তন করতে পারি না, তাহলে ইউ উইল সে দ্যাট। আই কোন পারসন স্যার, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট কি আছে ইউ, তাহলে এখানে সেটা লিখবো ইউ। এবার খেয়াল করেন, আমরা বলছি পাস্ট হইলে পাস্ট করতাম, বাট প্রেজেন্ট যেহেতু প্রেজেন্ট করবো, ফিউচার থাকলে প্রেজেন্ট লিখবো, তাহলে ইউ, ইউ এর সাথে এম লেখা যায় না, কি হয় আর, তারপর হচ্ছে কি ইউ। ওই মুনমুন করে দেন, সমস্যা নাই। না ভাইয়া শীত করে না, ও ভাইয়া আপনার কি শীত করে না এটা বলছেন মনে হয়। না আমার শীত করে না, এখানে আমার আরো গরম লাগে। আচ্ছা, টেন্স পরিবর্তন করার নিয়ম দেখেন, আমি কিন্তু প্রেজেন্ট লেখা আছে, প্রেজেন্ট থাকলে পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, আমি এটা শর্টে বলছি যে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, অনেকগুলো কথা বারবার লেখা আছে। তো আপনি সহজে মনে রাখেন স্যার, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, কি হবে প্রেজেন্ট থাকলে পাস্ট হবে। এখন দেখেন পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন হবে না, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আমরা দুইটা জিনিস মনে রাখবো, টেন্স পরিবর্তন করার নিয়ম অলরেডি আমি বলছি। টেন্স পরিবর্তন করার কি বলছিলাম স্যার, এটা যে পাস্ট যেটা আছে, প্রেজেন্ট থাকলে আপনি পাস্ট করে দিবেন, প্রেজেন্ট থেকে পাস্ট করবেন সব সময়। এটা যদিও আপনারা জানেন, শুধুমাত্র মনে রাখবেন পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয় না, এই দুইটা কথা একটু মাথায় রাখবো যে স্যার পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তন হবে না কখনো, এই দুইটা টেন্স সর্বদা ফিক্স থাকবে, এই দুইটা সর্বদা ফিক্স থাকবে। আচ্ছা, এখন স্যার যেটাই যাবে, কারণ এখন বিস্তারিত আকারে রুলস নেই, স্যার এখন যেটা করবে স্যার স্যারের মতো করে করবে, কারণ পরবর্তীতে অনেক রুলস আরো দূরে গিয়েছে, সেই দূরের রুলস গুলা স্যার আপনাদের জন্য একবারে নিয়ে আসবে, কারণ সবগুলা রুলস আমরা যদি একসাথে নিয়ে আসি তাহলে আপনার জন্য সহজ হবে। তো আমরা যেটা করব, কিছু ওয়ার্ড দেখব, সেই ওয়ার্ড গুলা পরিবর্তন করার নিয়ম, অলরেডি ওয়ার্ড গুলা কিন্তু এখানে বইতে আছে, সেই ওয়ার্ড গুলা জাস্ট আমি লিখে দিচ্ছি, এটা অলরেডি আছে বইতে, যেহেতু অনেকের কাছে বই নেই সেজন্য আমি একটু নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে স্যার পেজ নাম্বার, বাট আগেই বলছি যে ভয়েস দেওয়া এটা চেঞ্জ করে দেওয়া হবে এডিট করে, বাট ক্লাস চলাকালীন সময় এডিট করা যাবে না, হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, যে অংশটা আমরা জানি স্যার সেটা হচ্ছে কি কি পরিবর্তন করবেন সেই বিষয়গুলো একটু দেখবো। তো তার মধ্যে আমরা পাচ্ছিলাম স্যার দিস থাকলে কি হয় দ্যাট, তাই না? তারপরে এই দিস থাকলে কি করতাম স্যার, একটু অন্যভাবে দেই, দিস থাকলে দ্যাট, এই দিস থাকলে দোজ,
হিয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে the previous day. Okay, come থাকলে go, hence থাকলে thence, hither hither থাকলে thither হবে। এখানে কিছু ওয়ার্ড হয়তো বাদ আছে, আমি তারপরে এক্সট্রা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, এখানে হেন্স এই শব্দটা নেই, থেন্স শব্দটাও নেই। আচ্ছা, অ্যাগো শব্দ একটা আছে এক্সট্রা আরো, অ্যাগো থাকলে কি হবে স্যার? বিফোর। ওকে, তারপরে আমরা সবাই জানি স্যার থাকলে কি হয়? রেসপেক্টফুলি, তাই না? স্যার থাকলে রেসপেক্টফুলি। প্রয়োজনে এই অংশটা যখন ক্লাস থাকবে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপরে আলাদা করে লিখে নেবেন, কেমন? তো এই ওয়ার্ডগুলো হচ্ছে স্যার আমাদের চেঞ্জ করতে হয়, যেটা আমরা জানি যে যখন আসে তখন এই বিষয়গুলো নিয়ে আসা হয়। আচ্ছা, এর সাথে এক্সট্রা আরো একটা ওয়ার্ড আমি আমার মতো করে বলে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে রাখেন, যেটা হচ্ছে আত্মীয় সম্পর্ক নয়, কিন্তু আমরা বলি যদি এমন থাকে, ফর এক্সাম্পল কোথাও লেখা আছে দেখতেছেন মাম্মা, ভাইয়া, এরকম থাকে না যে মামা, আঙ্কেল, আত্মীয় সম্পর্ক নয়, বাট এরকম কথা যদি থাকে মামা, ভাইয়া, তাহলে সেন্টেন্সের শুরুতেই কি লিখে নিতে হয়? প্রথমে তাকে বাদ দেওয়ার জন্য অ্যাড্রেসিং অ্যাজ মামা, এই কথাটা লিখে নেবেন। যদি এটা ভাইয়া থাকতো তাহলে আমরা অ্যাড্রেসিং অ্যাজ ভাইয়া লিখতাম, আঙ্কেল লেখা থাকলে অ্যাড্রেসিং অ্যাজ আঙ্কেল লিখে নিব। এটা হচ্ছে কখন? পেজ নাম্বার কত আগে বলছে? এটা পেজ নাম্বার 426, বাট এখানে সবকিছু নেই, এক্সট্রা কিছু জিনিস আমি এখানে দিছি ওই পেজে বাদেও। হ্যাঁ, যেমন নেক্সট থাকলে দা ফলোইং একটা কথা আছে, নেক্সট এখানে একটা ওয়ার্ড আছে, নেক্সট থাকলে কি করবো স্যার? দা ফলোইং, বাট বইতে একটু বেশি করে লেখা আছে নেক্সট ডে সহ। আপনি জাস্ট মনে রাখেন, নেক্সট এর সাথে যদি নেক্সট ডে থাকে আপনি লিখবেন দা ফলোইং ডে, নেক্সট ইয়ার থাকলে দা ফলোইং ইয়ার, নেক্সট মান্থ থাকলে দা ফলোইং মান্থ, এরকম কথাগুলা লিখে ফেলবেন, আপনার জন্য সুবিধা হবে। ওকে, আচ্ছা, দাস, দাস থাকলে সো। তো যেহেতু এটুকু পরবর্তী পেজ, বাট এখানে আমাদের আর নেই, আমরা সেই অংশটা নিচ্ছি। ভয়েসের ক্লাস করার সময় আর সমস্যা হবে না। নেক্সট উইক থাকলে দা ফলোইং উইক, স্যার মাথার উপর দিয়ে যাইতেছে। কেন মাথার উপর দিয়ে যাবে কেন? আপনাকে তো মুখস্থ বিষয়গুলো দিছে, আমি তো মাথার উপর দিয়ে দেই নাই। যেগুলা দিছে এইটুকু আপাতত মনে রাখেন, এগুলো হচ্ছে মুখস্থ টপিক, যে হ্যাঁ এই ওয়ার্ড গুলা স্যার দিছে, এগুলা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা মুখস্থ করবেন যে কখন কোনটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এরপরে গিয়ে আমরা মূলত মেইন যে জায়গাটায় যে টেন্স আমরা পরিবর্তন করা শিখি, সেই অংশ নিয়ে মূলত কাজ করব। এটু হচ্ছে জাস্ট আপনার মুখস্থ করার জন্য যে ওয়ার্ডগুলা সেগুলা দিয়েছি আমি। আচ্ছা, খেয়াল করেন এবার পরবর্তী অংশে যদি আমরা যাই, সেটা হচ্ছে কেমন? শুরু থেকে এবার মেইন কাজটা যেটা শুরু করব, অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা কেমন হবে খেয়াল করব প্রথমেই, যে স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় সেটা কেমন হবে, আর সেটা দিয়ে আমরা কেমন কাজ করব সেটা। শ্যাল থাকলে উড, উইল থাকলে উড, হ্যাঁ এগুলা আছে অনেক। এটা তো টেন্সের পরিবর্তন, আপনি কেন এটা মুখস্থ করতে চান? ক্যান থাকলে কুড, ভাই আপনি কেন এটা বুঝেন না? আমি টেন্স পরিবর্তনের কথা তো আগেই বলছি, প্রেজেন্ট থাকলে পাস্ট, আচ্ছা শ্যাল, শ্যাল থাকলে শুড, যদিও শুড ব্যবহার করতে হয় না, শ্যাল থাকলে উড, উইল থাকলে উড ব্যবহার করতে হয় পাস্ট হিসাবে, কারণ শুড পাস্ট না, শুডের পাস্ট হচ্ছে শুড হ্যাভ। তো এটা তো টেন্স পরিবর্তনের নিয়ম, এই অংশটা এখানে কেউ লিখার দরকার নেই ভাবে। হ্যাঁ,
আচ্ছা, এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা যেটা বলছি ন্যারেশন কিভাবে পরিবর্তন করবেন, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আপনি বুঝেন কিভাবে? শুরুতে থাকে কি স্যার? সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সবসময় সাবজেক্ট থাকে, এটা মাথায় রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকে। কঠিনের দরকার না, আশা করি সহজ লাগবে, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। প্রথমে একটু জগা খিচুড়ি লাগবে, ন্যারেশনটা এরকমই, বাট যখন একটু পরে যে এখন এখন একটু চেষ্টা করেন, এখন দেখেন আমার সাথে আমি রুলস গুলো লিখছি, তার সময় তো রুলস লিখছি, বাট এখন আমি আমার মতো করে একটু নিচ্ছি। যদিও আগেই ক্লিয়ার করছি যে মাস্টার বইতে যেভাবে লেখা আছে সার্চ কিন্তু সেভাবে যাচ্ছে না, কারণ এই একটা কথা কয়েকভাবে লেখা আছে, বাট আমি আমার মতো করে এক জায়গায় নিয়ে আসছি। আগেই বলছি বেশি পাবেন কম পাবেন না, যেমন বললাম যে মাস্টার বইয়ে পেজ নাম্বার বলে দিছি 426 পেজ, আমি যতগুলো লিখছি এখানে এতগুলা নাই। তো স্বাভাবিকভাবে কেউ যারা বেশি বুঝেন যে হ্যাঁ এটা মনে হয় ওইটা সেটা হ্যান তেন, তাহলে অতটুকুই, তার জন্য কম পাবেন। আচ্ছা, খেয়াল করেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে করব। প্রথমে স্যার যেটা করব মনে রাখার জন্য আমি জাস্ট বলতেছি সেইড। হ্যাঁ, সেইড এর সাথে যদি টু থাকে তাহলে আমরা লিখবো টোল্ড। কি লিখবো স্যার? টোল্ড। অথবা সেইড যদি থাকে তাহলেও লিখবো সেইড। এইটুকু যে স্যার সেইড এর সাথে টু থাকলে টোল্ড, আর সেইড থাকলে কি লিখবো? সেইড। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাজ আপনার অ্যাসার্টিভ সেন্টেন্সে, যে জায়গাগুলো চেঞ্জ করতে হবে সেগুলো লিখতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাসার্টিভের শুরুতে, অথবা যেটাকে আমরা কনজাংশন বলতে পারি, কনজাংশন। কনজাংশনের কাজ কি স্যার? দুইটা সেন্টেন্সকে যুক্ত করা। কনজাংশন দ্যাট বসে, কি বসে? দ্যাট বসে। সাবজেক্ট ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, অবজেক্ট সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, এটা আমরা একটু আগে দেখেছি, এবার এক্সাম্পল আকারে দেখব। আচ্ছা, এখন খেয়াল করেন টেন্স কি বলছিলাম স্যার? প্রেজেন্ট থাকলে কি করব? প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স করব। টেন্স লেখাগুলো জাস্ট পড়ে পড়ে ফেলেন, কারণ এক্সাম্পল দেখেই বুঝবেন ন্যারেশন কখনো এইগুলা থেকে করা যায় না। ওকে, এবার খেয়াল করেন একটা এক্সাম্পল আমরা চলে যাই, যে এক্সাম্পল গুলো মূলত এখান থেকে দেওয়া আছে। এটা হচ্ছে আমি কিছু এক্সাম্পল বই থেকে নিচ্ছি, কারণ অনেকে চুলকানি আছে, তারা বলবে যে স্যার বই থেকে বই ধরে ধরে এক্সাম্পল দেন, তো বই ধরে ধরেই দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, এটা প্রশ্ন নাম্বার হচ্ছে একটা, সবগুলা নিচ্ছি না যেন দু একটা নিতে পারি। এটা প্রশ্ন নাম্বার হচ্ছে কত, কত নম্বর প্রশ্ন দেখলাম এটা? 10 নম্বর কোশ্চেন। আচ্ছা, তো ধরেন আমরা এখানে নিচ্ছি কল্পনা, একজনের নাম কল্পনা, said, তারপর বলছে কি আই এম ইল। একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অসুবিধা হবে না, এগুলো ইজি, এগুলো প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে কল্পনা said আই এম ইল। প্রথমে আপনি দেখেন, আপনি আগে দেখবেন ইনভাইটেড কমার ভিতরে কি আছে, শুরুতে সাবজেক্ট আছে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার মনে রাখছেন স্যার said থাকলে said হবে, said এর সাথে টু থাকলে told হবে। তাহলে আমার বাহিরে said এর সাথে টু নাই, শুধু said হবে। তাহলে আমরা যেটা আছে আগে এটা করলাম যে স্যার কল্পনা, হ্যাঁ, তাহলে কল্পনা said ছিল, তাহলে said। আচ্ছা, এই জায়গায় কনজাংশন হিসাবে কি ব্যবহার করতে বলছি স্যার? দ্যাট। তাহলে দ্যাট বসালেন। আচ্ছা, এরপরে আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট কি ছিল? কল্পনা। তাহলে কল্পনার এই জায়গায় যদি লেখেন অবশ্যই প্রোনাউন লিখতে হবে, কারণ আই তো প্রোনাউন, তাই না? কল্পনা মেয়ে মানুষ, তাহলে তার প্রোনাউন কি হবে স্যার? শি। বলছি প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, এম এটা প্রেজেন্ট, তাহলে হবে কি? পাস্ট। এম ইজ আর, এটার পাস্ট কি? ওয়াজ ওয়ার। তাহলে শির সাথে কি যায়? শির সাথে যায় ওয়াজ, এটা গেল। তারপরে ইল, এটা, অর্থাৎ এখানে কল্পনা said that she was ill. ওকে, তাহলে কল্পনা said that she was ill, এটা হচ্ছে আমাদের একটা অংশ। আচ্ছা, এরপরে আমি জাস্ট আরো দু একটা এক্সাম্পল নিচ্ছি। এটা প্রশ্ন নম্বর 12, বলছে কি you said to me you were right. You said to me you were right. তাহলে এই যে অংশটা you said to me you are right, দেখেন এটা আগে দেখবেন অ্যাসার্টিভ সেন্টেন্স স্যার, সাবজেক্ট শুরুতে আছে। তাহলে এবার শুরুতে করে ফেলেন, কি লেখা ছিল স্যার? you said এর সাথে এবার টু যুক্ত আছে, তাহলে কি হবে স্যার? told। তাহলে you told me, কনজাংশন হিসাবে কি বসাবো? দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। you কোন পারসন? সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। এই সেন্টেন্সের অবজেক্ট কি ভাইরে? মি। মি যদি এখানে বসাই সাবজেক্টের জায়গায়, তাহলে কি লিখতে হয়? আই। ওকে,
আই এর সাথে পাস্ট করব, প্রেজেন্ট আছে, তাহলে কি হবে ওয়াজ। এরপরে কি লিখবো স্যার, রাইট ছিল, যেটা ছিল সেটা, তাহলে আই ওয়াজ রাইট। এখন কি একটু ইজি মনে হচ্ছে যারা আছেন? ক্লাস 8 এর ন্যারেশন ভুলে যান, সেই যুগ দূরে চলে গেছে, বহুত দূরে। ন্যারেশনের এখন নও শুরু করি নাই, যেগুলো আছে সেগুলো সামনে। এখনো প্রিভিয়াস কোশ্চেন তো দেখেন নাই, তাহলে হয়তো বা এটা খেয়াল নেই। হ্যাঁ, এগুলা ক্লাস 6 এরও আছে, ক্লাস 7 এও আছে, সমস্যা নাই, এগুলা ক্লাস 6 7 এও আছে। বাট বিষয়টা হচ্ছে এগুলা হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি, এইটা। ওকে, আচ্ছা এবার আসেন, আমি প্রশ্ন নাম্বার 17-তে চলে যাচ্ছি এবার। বেছে বেছে দুই একটা প্রশ্ন কেন নিচ্ছি, কারণ আপনার জন্য বুঝতে সুবিধা হবে তাই। কারণ এগুলা অন্যগুলো আপনি যদি বুঝতে পারেন সহজে হবে। হি সেড আই ওয়েন্ট টু টাঙ্গাইল, তাহলে হি সেড, তাহলে আই ওয়েন্ট টু টাঙ্গাইল। খেয়াল করেন, তাহলে সে বলছে আমি টাঙ্গাইল যাচ্ছি গিয়েছিলাম। এখন এই যে কথাটা দেখেন, হি লেখা ছিল, হি করলাম, সেইড এর সাথে টু নেই, তাহলে সেইড আছে, সেইড করে ফেলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি শুরুতে সাবজেক্ট আছে, তাহলে কনজাংশন হিসাবে দ্যাট, তাহলে হি সেইড দ্যাট। এবার খেয়াল করেন, আই কোন পারসন স্যার, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট কি ছিল হি, তাহলে হি লিখলেন। এই জায়গায় কথা আছে স্যার, প্রেজেন্ট থাকলে তো পাস্ট করবে না, বাট যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে করতে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলছি, পাস্ট ইনডিফিনিট থাকলে করতে হয় পারফেক্ট কন্টিনিউয়াস, থাকলে করতে হয় পারফেক্ট কন্টিনিউয়াস। কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস তো হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন ধরেন আমরা এখানে দেখছি যে স্যার কি, যে হি সেড দ্যাট হি, এবার কি আছে, এটা পাস্টে আছে, তাহলে পাস্টে থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে ইনডিফিনিট। আর পারফেক্ট মানে কি স্যার, হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ লিখতে হয়, তাহলে হ্যাড। আর এই ভার্বটার তৃতীয় রূপ কি করবো, ওয়েন্ট এর তৃতীয় রূপ কি স্যার, গান, এটা। তাহলে হি হ্যাড গান, তারপরে লিখবো কি স্যার, টু, তারপর হচ্ছে টাঙ্গাইল, এটা। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড গান টু টাঙ্গাইল। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কোশ্চেন থেকে আসা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা এবার প্রশ্ন নাম্বার আমি 23-এ চলে যাচ্ছি, কারণ একটু চেঞ্জের ক্ষেত্রে আছে, তো এই জন্য কোশ্চেন নাম্বার 23। আচ্ছা, এখানে 23 নাম্বার প্রশ্ন বলছে, হি সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। তো প্রশ্ন ছিল এরকম যে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। আমি প্রশ্নটা একটু ঘুরাইয়া দিছি, মানে ইনভার্টেড কমাটা আগে দিছি বোঝানোর ক্ষেত্রে একটা বিষয়, প্রশ্নটা শুধু একটু ঘুরাইয়া দিছি। হ্যাঁ, হি সেড এটা লাস্টে লিখছি, ঠিক আছে। এটা শুরুতে ছিল প্রশ্নে, বাট আমি শেষে দিছি কারণ একটু বোঝানোর, কারণ এই টাইপের প্রশ্ন আসেনি, এখনো পাইনি, তাই আমি এটাকে ঘুরাইয়া দিছি। আচ্ছা খেয়াল করেন, তো আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ, তাহলে এই ক্ষেত্রে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে স্যার, আই সাবজেক্ট শুরুতে আছে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড থাকলে সেইড, না থাকলে টোল্ড, সেইডের সাথে টু থাকলে আমরা সর্বদা ইনভার্টেড কমার বাহিরের অংশ আগে লিখবো, ইনভার্টেড কমার বাহিরের অংশ শেষে আছে, তাতে কি আমরা শুরুতেই লিখবো উত্তরে সর্বদা। তাহলে হি সেইড ছিল সেইড, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দুইটাকে যুক্ত করতে হইলে মাঝখানে কনজাংশন হিসাবে দ্যাট বসবে, তাহলে হি সেইড দ্যাট। এবার আই হ্যাভ বিন, দেখেন আই কোন পারসন স্যার, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হয় সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট ছিল হি, তাহলে আয়ের জায়গায় কি লিখবো, হি। হ্যাভ বিন লেখা ছিল, হ্যাভ এর শুধু পাস্ট করে দেন, বাকিটা যা থাকবে সব সেম। এই জন্য বলছিলাম যে অক্সিলারি ভার্বের পাস্ট করে দিবেন, তাহলে হি এরপরে হ্যাভ এর পাস্ট করলে কি হচ্ছে স্যার, হ্যাড। এরপরে বাকিটুকু যেভাবে যাক, বিন ওয়ার্কিং, তারপর হচ্ছে আমাদের সিন্স সানরাইজ, ওকে, এটা।
হি said that he had been working since sunrise. এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম, যেই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করব সেই বিষয়টা করে। 27 পেজে আপনি দৌড় দিয়ে আগেই গেছেন কেন? আস্তে আস্তে অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করে যেতে দেন, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করে যেতে দেন, তারপরে আমরা এক একটা করে যাব। একসময় কি বলছে 27 পেজের কত যেন বলছে? 41, 41। ও, একটা কথা বলি, এখানে একটু প্রশ্নটা মিস্টেক আছে, টাইপিং মিস্টেক, যে ক্ষেত্রে আপনাকে একটু মনে রাখতে হবে সেইডের সাথে একটা টু হবে স্যার। টুটা টুটা নেই এখানে, আর এটা কোশ্চেন সলভ না। এখানে বলছি সেইডের সাথে টু হবে, টুর সাথে একটা মি ছিল, মিটা নেই, যেটা মিস্টেক আছে। ওকে, আচ্ছা আর একটা প্রশ্ন নেই, প্রশ্ন নাম্বার হচ্ছে 19। কি বলছে? হি said that he had come to see you। তাহলে he said that he had come to see you। আচ্ছা এই যে একটা প্রশ্ন ছিল, আপনি খেয়াল করেন যে he said that he had come to see you, এটা কিন্তু ডিরেক্টলি দেওয়া আছে। আমরা এটার মধ্যে প্রথম কাজটা কি করব? এটা হচ্ছে ইনডিরেক্টে করা আছে, প্রথমেই কনজাংশনটা কেটে দিয়ে আপনি ইনভার্টেড কমা বসায় দেন। ওকে, এরকম। তাহলে এখানে আমরা ইনভার্টেড কমাটা করাবো, তাহলে বাহিরের অংশটা তো যা আছে তাই রাখবো স্যার। হি সেইডটা কি ছিল স্যার? সেইড। আচ্ছা এই পর্যন্ত। এখানে কমা নিয়ে আসলেন, ইনভার্টেড কমা দিয়ে শুরু হইলো। এখন কথা হচ্ছে স্যার এইখানেও তো হি লেখা আছে, তাই না? তাহলে হি সেইড দ্যাট, সে বলছে। আমার প্রশ্নটা কিন্তু এটা ছিল যে হি সেইড দ্যাট, সে বলছে। তাহলে সে বলছে, সে কি নিজেরে বলবে যে সে বলছে সে দেখতে আসছে? সে যখন বলবে সে ঠিকই বলবে যে আমি দেখতে আসছি। যেই বলুক, সে বলুক আর করিম বলুক রহিম বলুক, বলার সময় ঠিকই বলবে আমি দেখতে আসছি। তাহলে এই হির জায়গায় কি ব্যবহার করবো স্যার? আই। যাদের প্রশ্নে মানে মনে প্রশ্ন থাকে যে স্যার হির জায়গায় আই কেমনে বসাইলো, তারা উল্টা চিন্তা করেন যে আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন পরিবর্তন হইতো সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট হি, এই জন্য উত্তরে হি লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে আই। এবার দেখেন হ্যাড লেখা আছে পাস্ট, আপনি উল্টা যদি করেন রিভার্স, তাহলে হ্যাড এর জায়গায় প্রেজেন্ট হয়ে যাবে কি স্যার? হ্যাভ। খাম লেখা আছে, তাহলে খাম করে ফেলবেন টু, তারপর হচ্ছে সি ইউ, ইনভার্টেড কমা শেষে দিয়ে দিবেন। এটা ইনডিরেক্টলি যদি গান থাকে বা খাম থাকে তাহলে সেটার কিন্তু পরিবর্তন হবে না। ওকে, আচ্ছা 41 নাম্বার প্রশ্ন একজন প্রশ্ন করছিলেন, আগেই বলছি যে স্যার 41 নাম্বারটা প্রশ্ন ভুল হবে। একজন বলছে স্যার এটা নাকি মাসুরা বলছে স্যার বি নাম্বারটা কি হতে পারে না। এটা কত নাম্বার প্রশ্ন ছিল? 19 না, বি নাম্বারটা হতে পারে কিনা এখানে বলছে স্যার। কি বলছে যে হি সেইড আই কেম টু সি ইউ, কেম থাকলে হ্যাড গন লেখা থাকতো, সেক্ষেত্রে যে আই কেম টু সি ইউ, কিন্তু কথা আছে এখানে একটু দেখেন। হি সেইড টু মি, যদি আমরা প্রশ্ন করি হি সেইড, ডিরেক্টলি প্রশ্ন আকারে যদি নিয়ে আসা হয়, হি সেইড আই কেম টু সি ইউ, কেম আগে থেকে আছে, তাহলে আই কেম টু সি ইউ, আইটাকে যদি আমরা চেঞ্জ করতাম তাহলে হ্যাড আসতো, ঠিক আছে। কিন্তু আমাদের টেন্স কিন্তু এভাবে করে দেওয়া নাই, যেহেতু আগে প্রেজেন্টেডটা করা আছে, আমরা প্রেজেন্টেডটা আগে নিব। হ্যাঁ, আর যেহেতু এটা অ্যাসার্টিভের চিন্তা, সেই অ্যাসার্টিভের চিন্তা করতে হবে। এখানে আরো একটা বিষয় খেয়াল করার জায়গা আছে, সেটা হচ্ছে একটা জায়গা হচ্ছে কি স্যার বলছে কি আই হ্যাভ কাম টু সি ইউ, হ্যাভ কাম, আর ওইখানে দেওয়া ছিল স্যার কি কেম। যদি আমরা কেমটা দেই তাহলে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হইতো যে কেমটা দিলে তখন ঠিকই গন লিখতে হইতো, বাট এখানে আমাদের সেই অপশনটা নেই, কারণ উত্তরেই কাম লেখা আছে। উত্তরেই যদি গন থাকতো, মানে এই জায়গাটায় যদি গন থাকতো, খেয়াল করেন এই জায়গাটায় যদি এরকম গান লেখা থাকতো, তখন আমরা ওখানে কেমটা চিন্তা করতে পারতাম। বাট উত্তরেই কাম লেখা আছে, মানে এটা V3 আকারে আছে। তো V3 আকারে যেহেতু আছে, এটাকে আপনার প্রেজেন্ট করে ফেলতে হবে। এটা
আচ্ছা, অনেকের মনে একটা প্রশ্ন আছে যে স্যার বি কেন হচ্ছে না। বির উত্তরটা ছিল এরকম যে স্যার হি সেড, খেয়াল করেন যে হি সেড, তারপরে কি ছিল, আই কেম টু সি ইউ। এটা অনেকের মনে প্রশ্ন যে স্যার এটা কেন হইলো না। এটা যদি আপনি উত্তর করতেন তাহলে কি করতেন, হি সেড দ্যাট, তারপরে হি, এই জায়গায় গিয়ে স্যার কাম ছিল, তার জন্য অনেকে কি করতো স্যার এভাবে ডিরেক্ট করতো যে স্যার হ্যাড। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে যে কামের জায়গায় তখন এখানে ঠিকই গান লেখা থাকতো। সমস্যাটা এই জায়গায় যে গান, যেটা এই গান শব্দটা এখানে না থাকার কারণে আমরা এখানে নিতে পারছি না। এখানে যদি এটা কাম লেখা থাকতো তখন আমরা সরাসরি যেটা আছে এটা করতে পারতাম, বাট যখন গান লেখা থাকতো তখন আমরা এটা করতে পারতাম, কারণ মেইন ভার্বটার আমার সবসময় মনে রাখতে হবে যে মেইন ভার্ব যেটা আছে এই মেইন ভার্বের অপশন অনুসারে। এখন হ্যাড, গান, টু, তারপরে সি, ইউ, যে স্যার এটা কেন নিলাম না, এটা নিলাম না একটাই কারণ, কারণ আমার উত্তরের মধ্যে কাম লেখা আছে, ওখানে গন লেখা নাই। যদি এখানে গন থাকতো তাহলে আমরা এটা করতাম। এই কাম দেখে বুঝে নিতে হবে যে উত্তরে যেটা আছে প্রশ্নটা আমার পারফেক্ট টেন্সেই করে নিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এর পরবর্তীতে স্যার আমরা একটু চলে যাব আমাদের যে অংশ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু বিষয়। ইন্টারগেটিভে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ইন্টারগেটিভে। হ্যাঁ, কেম এর ভি থ্রি কাম, এটা মনে রাখতে হবে, কেম এর ভি থ্রি কাম, বাট ওখানে ওটা নেই। রেফারেন্স যেটা আছে আগেই বলছি ভাইয়া, সম্পূর্ণ রেফারেন্সের ক্ষেত্রে রেফারেন্স হচ্ছে মন গড়া রেফারেন্স। কারণ অনেক ক্ষেত্রে অনেক কিছু রেফারেন্স আছে যেগুলো আমি দেখছি যে অন্য টেন্সের মধ্যে পড়ে যায়, তারপরেও কিছু বিষয়ে দেওয়া থাকে। তো এই জন্য আপনারা একটু ভালোভাবে চিন্তা করবেন যে কিছু জায়গার মধ্যে একটু উল্টাপাল্টা ভাবেও দেওয়া থাকে। তো এখানে 19 নম্বর একটা রেফারেন্স দেওয়া আছে, সেটা বলছে কি ইনডিরেক্টের পরে পাস্ট টেন্স আছে, তাই পূর্বেও পাস্ট টেন্স হবে। টোল্ড, হ্যাভ টু, হ্যান হ্যান, এই সেই কিছু ক্ষেত্রে লেখা আছে। আচ্ছা, এবার চলে যাবেন স্যার পেজ নাম্বার 428। 428 এক্সাম্পল ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ন্যারেশন হবে ইন্টারগেটিভ সেন্টেন্সের পেজ নাম্বার 428। ওকে, আজকের ক্লাসটা একটু সময় লাগবে কিছুটা, কারণ আমাদের দুইটা ক্লাস, তারপর আজকে একটু বেশি সময় নেব এই ক্লাসটাই, তাহলে সুবিধা হবে বুঝতে আমাদের জন্য। হ্যাঁ, সাথে থাকেন, ধৈর্য না থাকলে চলে যায়, সমস্যা নাই। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা ইন্টারগেটিভ বুঝি কি দেখে স্যার, এইটা দেখে, তাই না? আচ্ছা, এই ইন্টারগেটিভ পরিবর্তন করার জন্য আমাদের সেই আগের মতো একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্যার সেইড থাকুক অথবা সেইড এর সাথে টু থাকুক অথবা আস্ট থাকুক, যেটাই থাকুক আমরা এখানে কি ব্যবহার করব স্যার, আস্ট ব্যবহার করব। এখন আস্টের জায়গায় অনেক ক্ষেত্রে প্রশ্ন, যেহেতু ন্যারেশন, সে বাচ্চাকাল তো আর নাই, এর সিনোনিম আকারে অনেক কিছু আসতে পারে। যেমন ধরেন আস্টের জায়গায় আসতে পারে ইনকোয়ার্ড, মানে যেটাকে বলছি তদন্ত করা। আস্টের জায়গায় আসতে পারে ওয়ান্টেড টু নো, কারণ প্রশ্ন এরকম আসতে পারে, বলা যায় না। বাট মেইনলি আস্ট এটাকে ধরবো, আর এছাড়া সিনোনিম আকারে কাছাকাছি যেটাই আসুক সেটা উত্তর ধরে নেওয়া যায় যদি অপশনে এটা না থাকে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট একটা কথা গেল যে স্যার কি ব্যবহার করব। আচ্ছা, কনজাংশনের কথায় আসেন স্যার। কনজাংশন হিসাবে কোনো কিছু বসে না প্রশ্নটা যদি ডব্লিউএস কোশ্চেন হয়। তাহলে আমি যদি বলি আপনাদেরকে ডব্লিউএস কোশ্চেন, হ্যাঁ, ডব্লিউএস কোশ্চেন নে কনজাংশন বসে না, এটা ওকে। আর যদি বলি ডব্লিউএস বিহীন, ডব্লিউএস কোশ্চেনে কনজাংশন বসবে না, আর ডব্লিউএস বিহীন যে কোশ্চেন কনজাংশন ইফ বসে। মনে রাখবেন উত্তর সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কি বলছি আমি, রুলস গুলো এভাবে লিখছি তাতে বুঝতে সুবিধা হবে। উত্তর, উত্তর মানে আমরা যেটাকে উত্তর বুঝি, এটা আসলে ইনডিরেক্ট ন্যারেশন যেটাকে বলা হচ্ছে। হ্যাঁ, ইনডিরেক্ট ন্যারেশন যেটাকে উত্তর আকারে নিচ্ছি আমি, বুকে বলে দিলাম ক্লিয়ারলি, উত্তর সর্বদা অ্যাসার্টিভ। এটা উত্তর সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, বাকি নিয়মগুলো সেম আগের মতো। এবার কিছু এক্সাম্পল দেখলে আরেকটু ক্লিয়ার বুঝবো আমরা,
সেটা কেমন সেখান থেকে দেখা যাক বিভিন্ন প্রশ্ন। She asked me, are you happy in your new job? ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল 48 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, তাহলে আমরা যেটা করব, কি বলছে, she asked me, are you happy in your new job? খেয়াল করেন এই যে কথাটা ছিল স্যার, এইটা আপনি আগে দেখবেন ইনভার্টেড কমার ভিতরে কি আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নটা শুরু হয়েছে ডব্লিউ ছাড়া, তার মানে কনজাংশন হিসাবে এখানে ইফ বসাইতে হবে। এটা হচ্ছে একটা অংশ। আস্ট লেখা আছে, তাহলে আর কোনো ঝামেলা নাই, যা আছে তাই বসবে। আচ্ছা, আমরা যদি প্রথম থেকে যাই তাহলে কেমন হবে? প্রথমে হচ্ছে শি আস্ট লেখা ছিল, তাহলে সেটাই করে ফেলবো। আস্ট মি ছিল, তার জন্য মি। কনজাংশন বসে না কেন? কারণ ডব্লিউ ইজ কোশ্চেন। বাট যদি সেটা ডব্লিউ ইজ ছাড়া হয়, যেমন এইটা আছে, তাহলে কি বসাতে হবে স্যার? ইফ। ইফ এর পরে বলছি স্যার উত্তর সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কি হবে স্যার? অ্যাসার্টিভ। মানে অ্যাসার্টিভ মানে কি হয়? অ্যাসার্টিভ মানে সর্বদা আগে সাবজেক্ট পরে ভার্ব। মানে অ্যাসার্টিভ যদি এই সেন্টেন্সটা হইতো তাহলে এরকম লেখা থাকতো, ইউ আর। তো আপনাকে উত্তরটা এই প্যাটার্নে করতে হবে, মানে আগে সাবজেক্ট পরে ভার্ব। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন, ইউটা যদি আগে চিন্তা করেন মানে এখানে বসাবেন। এখন ইউ কোন পারসন স্যার? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, পরিবর্তন হয় কিসের? অবজেক্ট অনুসারে। তাহলে অবজেক্ট মি আছে, খেয়াল করেন মির সাবজেক্টিভ ফর্ম কি? আই। এটা এই ইউ এর পরিবর্তে আমরা কি করছি? আই লিখছি। বাট যেহেতু অ্যাসার্টিভে উত্তর করতে হবে, আগে সাবজেক্ট করতে হবে, তাই আইটা আমরা আগে লিখছি। আর এইখানে যেহেতু আর লেখা আছে, তাহলে পাস্ট করতে হবে। তাহলে এই পাশে কি লিখবো স্যার? আর এর পাস্ট ওয়াজ। এইবার বাকি অংশ যা থাকবে তাই করবেন। হ্যাপি ইন। এবার খেয়াল করেন ইউ আছে মানে ইয়োর সেকেন্ড পারসন, তাই না? কি আছে? সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। অবজেক্ট কি ছিল? মি। এবার দেখেন তো, মি নিউ জব লিখবো না মাই নিউ জব? আপনি নিজে শুনলেই বুঝতে পারবেন, কারণ এটা পজিটিভ কেস। আর পজিটিভ কেস প্রোনাউনের ক্লাস দেখে ক্লিয়ার হয়ে আসবেন যে নাউনের পরে প্রোনাউন ক্লাসে আমরা এটা বলেছিলাম যে আই, মি, মাই, মাইন্ড। তাহলে এই বিষয়টা মাথায় রাখবো স্যার। তাহলে শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন। এবার ইনের পরে যে জায়গাটা স্যার, ইনের পরে আমার যে জায়গাটা ইয়োর, এখানে ইউ সেকেন্ড পারসন মানে অবজেক্ট থেকে নিব, মি থেকে। তাহলে মি থেকে এখানে তো আর আই লেখা যায় না, এখানে কি লিখতে হয়? মাই। কেন? কারণ পরবর্তী অংশের সাথে মিলবে না। তাহলে মাই নিউ জব, মাই নিউ জব। বুঝতে পারছি? এটা শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। কথাটা এরকম, সে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি আমার নতুন জবটায় হ্যাপি কি না। এরপরে ডব্লিউএস কোশ্চেন থেকে নিচ্ছি 51, কোয়েশ্চেন নাম্বার 51। হ্যাঁ, 51 যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমাদেরকে বলছে কি? প্রশ্ন বলছে হি সেড টু মি ওয়্যার ইউ বর্ন। ও হি লেখা ছিল এটা। হি সেড টু মি where you born। এইটা এখন খেয়াল করেন, এই যে প্রশ্নটা আমাদের করা হয়েছে, এই প্রশ্নটার ক্ষেত্রে মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে স্যার হি সেড টু মি, হি সেড টু মি। আচ্ছা, হি সেড টু মি যখন বলছে, দেখেন সেড টুর জন্য আমরা কি ব্যবহার করব? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে আমরা ব্যবহার করব আস্কড। তাহলে হি আস্কড, তারপরে কি ছিল স্যার? মি। এটা করলেন, হি আস্কড মি। আচ্ছা, এই প্রশ্নটা হওয়ার পরে কনজাংশন হিসাবে আমরা বসাইতাম কি? ইফ। বাট এটা ডব্লিউএইচ কোশ্চেন, তাহলে যা আছে তাই বসে যাবে, কনজাংশন বসানো যাবে না। ডব্লিউএইচ কোশ্চেনটা বসানোর পরে আপনার কাজ দেখেন, এটুকু কিন্তু আপনার কাজ শেষ, আপনি এটুকু লিখে ফেলছেন। এখন এটাকে সবসময় অ্যাসার্টিভ বানাইতে হবে। উত্তর কি হবে স্যার? অ্যাসার্টিভে। তাহলে অ্যাসার্টিভ হইলে ওয়্যার ইউ বর্ন না, ইউ ওয়্যার বর্ন, ইউটা আগে আসবে। তাহলে ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে হয়। তাহলে মি লেখা ছিল, মি থেকে এখানে আমরা যদি লিখি তাহলে আই লিখতে হবে, কারণ এইখানে মি থেকে তার সাবজেক্টিভ ফ্রম আই। এখন এখানে ওয়ার লেখা আছে মানে ভি টু, ভি টু থাকলে হ্যাড দিয়ে ভি থ্রি লিখতে হয়, মানে পাস্ট ইনডিফিনিট আছে, করতে হবে পাস্ট
পারফেক্ট, তাহলে আমরা একটা হ্যাড লিখবো। আর এই ভার্বটার তৃতীয় রূপ, ওয়ার এর তৃতীয় রূপ কি স্যার? বিন। আচ্ছা, এরপরে লেখা হচ্ছে বর্ন, যা আছে তাই, লাস্টে একটা ফুল স্টপ। তাহলে হি আস্কড মি ওয়ার আই হ্যাড বিন বর্ন, এরকম কথাগুলো আসবে। 49 নম্বর প্রশ্ন একটা জায়গা বলছে মাদার সেড টু মি ডিড ইউ স্প্রেড দ্য রুমার। তাহলে এখানে প্রশ্ন কি মাদার সেড টু মি। 49 নম্বর প্রশ্নটা আমরা দেখি, যেহেতু এই পর্যন্ত আজকে আমরা রাখবো। তাহলে 49 নম্বরে কি বলছে আমাদের? বলছে মাদার সেড টু মি। তাহলে মা আমাকে বলছে, কি বলছে? মাদার সেড টু মি 49-এ, হ্যাঁ, ডিড ইউ স্প্রেড দ্য রুমার। এটা তাই না? তাহলে মাদার সেড টু মি ডিড ইউ স্প্রেড দ্য রুমার। আচ্ছা, এখন এই হচ্ছে প্রশ্ন ছিল এটা। এখন আপনি খেয়াল করেন যে এখানে শুরু থেকে কিন্তু লেখা ছিল মাদার সেড টু মি, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে সেড টু জায়গায় কি বসাবো স্যার? একটা আস্কড আমরা ব্যবহার করব। এখানে 49 নম্বরে কিন্তু ক্লিয়ারলি একটা কথা বলছে যে এই জায়গাটায় আমরা যেভাবে আমাদের জায়গাটায় ভাষায় করি সেটা হচ্ছে মাদার প্রথমে করে ফেলবেন বাহিরের অংশ, তাহলে লিখে ফেলেন স্যার কি মাদার। সেড টু আছে, তার জন্য কি করব স্যার? আস্কড। তাহলে মাদার আস্কড, তারপর লিখলেন মি। আচ্ছা, এবার দেখেন ডব্লিউএইচ ছাড়া কোশ্চেন, তাহলে কনজাংশন হিসাবে কি বসাবেন? ইফ। আচ্ছা, ইফ এর পরে কি লিখবো স্যার? ইফ এর পরে ইউ লেখা ছিল, বাট আমাদের যে কাজ ইউটা আগে নিয়ে আসা। তাহলে ইউটাকে যদি আগে আনি, ইউ সেকেন্ড পারসন, তার মানে অবজেক্ট অনুসারে হবে, তাহলে লিখবো কি? আই। ডিড লেখা ছিল, খেয়াল করেন ডিড প্রেজেন্টটা পাস্ট, পাস্টের, যেহেতু পাস্টের তাহলে হ্যাড দিয়ে মেন ভার্বের তৃতীয় রূপ দিতে হয়, তাহলে হ্যাড দিলেন। এটা হচ্ছে হ্যাড, যখনই হ্যাড দিছেন মানে অক্সিলারি ভার্ব পেয়ে গেছেন, এটা বাদ। মেন ভার্ব কোনটা? এটা স্প্রেড, তাহলে স্প্রেডের তৃতীয় রূপ যা আছে তাই, কারণ স্প্রেডের তৃতীয় রূপটাও এটা, প্রেজেন্টও যা, পাস্টও তাই, পাস্ট পার্টিসিপলও তাই, স্প্রেড দ্য রুমার, এটা। এখন এখানে একটা কথা আছে, অনেকের মনে প্রশ্ন যে স্যার এই জায়গাটা ইফ কথাটা নাই। হ্যাঁ, ইফ এর জায়গায় ওয়েদার কথা লেখা আছে, সেটাও যাবে ওয়েদার। মেইন এখানে টেন্সটা, হ্যাঁ, কারণ একটার মধ্যে অপশনে ইফ লেখা আছে, বাট খেয়াল করেন সেটার মধ্যে হ্যাড দিয়ে এই ভার্বের তৃতীয় রূপ নেই, তাহলে আপনাকে মেইনলি ভার্বেরটা খেয়াল রাখতে হবে। ভার্বেরটা খেয়াল রাখবেন। মেইনলি কি স্যার? ভার্ব খেয়াল রাখতে হবে। কি? ভার্ব। আবার বলছি, মেইন কি রাখতে হবে? ভার্ব। ভার্বেরটা যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনার জন্য খুবই সহজ হবে, কারণ ইফেরটাই আই স্প্রেড লেখা আছে, বাট আমাদের লাগবে কোনটা? আই হ্যাড স্প্রেড, যেটা শুধুমাত্র আমাদের অপশন সি তেই লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই তো এটুকুই। আচ্ছা, এইটুকু যদি আপনি বুঝতে পারেন, আপনাকে সহজ সরল ভাষায় যদি আমি বলি, তাহলে সহজভাবে এই যে ন্যারেশন যেটা আছে, ন্যারেশনের কিছু অংশ সহজে উত্তর করা যায়। সহজে উত্তর করার জন্য কিভাবে সহজে উত্তর করা যায় সেই অংশটা আমরা দেখব। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, টেন্স। টেন্স জানলে অনেক ইজিলি সহজভাবে করা যায় ন্যারেশন 2-3 সেকেন্ডে, যেটা নেক্সট ক্লাসে আমরা দেখাবো। আজকের ক্লাসে মূলত বেসিক থেকে একবার আলোচনা করছি, আর নেক্সট ক্লাসে আরো বিষয় দেখবো। হ্যাঁ হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট হয়, এটা একটু আগে বলছি। অপশনে এ লেখা আছে, এ লেখা কিন্তু দেখেন এর জায়গায় আক্সের সাথে টু লেখা আছে, যেটা ভুল। আক্সের সাথে কখনো টু হয় না, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল রাখতে হবে ভাইয়া। অপশনে আক্সের সাথে এ নাম্বারে টু লেখা আছে, এই জন্য ওইটা ভুল, না হলে ওইটাও ঠিক হইতো। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকে ন্যারেশনের আমরা দুইটা অংশ দেখছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ। এরপরে আমরা শিখবো স্যার ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি, আর কিছু এক্সক্লুসিভ থাকবে, সেগুলো ইনশাল্লাহ করে নিব। হ্যাঁ, ওকে।
তো একটু সময় বেশি নিচ্ছি আজকে, 1 ঘন্টা প্লাস হয়েছে, মেবি 1 ঘন্টা 10-8 মিনিট হয়েছে। তো যাই হোক, যারা ধৈর্য ধরে ছিলেন বেশি সময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা কিছু করার নাই ভাইয়া, না হলে নেক্সট ক্লাসে আমি কাভার দিতে পারতাম না, এই জন্য একটু করতে হয়েছে। 50 নম্বর প্রশ্ন, হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ। একটা প্রশ্ন, দ্য লায়ন রোয়ার্ড অ্যাট মাউস। দ্য লায়ন রোয়ার্ড অ্যাট দ্য মাউস অ্যান্ড আস্কড। এখানে প্রশ্ন থাকছে, তো প্রশ্ন থাকার জন্য এটা করা, এই জন্য বলছি যে ন্যারেশনে সে বাচ্চাকালের ন্যারেশন চলে গেছে। যদি আপনাদেরকে দেখাই তাহলে একটু দেখবেন, এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল এক্সক্লুসিভ গুলা কি বেশি কঠিন থাকবে? হ্যাঁ, একটু বুঝতে পারলে, অর্থ বুঝতে পারলে কঠিন থাকবে না। যেমন 50 নম্বরটা একটু এক্সক্লুসিভ, আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন। এখানে কি বলছে স্যার, হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ। হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ। তো বলছে দেখেন, এখানে কিন্তু ইনভার্টেড কমার বাহিরে এরকম প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এটা কিন্তু ভুল, ভিতরে হবে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, এরপর কি বলছে, দ্য লায়ন রোয়ার্ড অ্যাট দ্য মাউস। দ্য লায়ন রোয়ার্ড অ্যাট দ্য মাউস। মাউসের প্রতি লায়ন কি করছে, গর্জন করে উঠছে। এখন যদি আপনাদেরকে আমি এটা বলি যে স্যার আসলে এটা কেমন হওয়ার কথা ছিল, সেটা কেমন হইতো উত্তর, খেয়াল করেন। প্রথমে ইনভার্টেড কমার বাহিরের অংশ লিখবো আমরা, তাই না? তাহলে এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে ওইটা কই যাবে স্যার? তো প্রথমে আপনার কাজ হচ্ছে কি, দ্য লায়ন রোয়ার্ড অ্যাট, এটা সম্পূর্ণ আলাদা। এই রোয়ার্ডের সাথেই মাঝখানে আছে গর্জন করে উঠলো। তো গর্জন করে তো জিজ্ঞাসা করছে, তোর কত বড় সাহস, তুই আমার জায়গায়ছস, তাই না? গর্জনের সাথে, তাহলে এটা সহ দুইটা নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে কি লেখা ছিল স্যার, the lion roared at the mouse and asked। এই যে and asked এবং জিজ্ঞাসা করলো, এই ওয়ার্ডটুকু আমরা এক্সট্রা নিয়ে আসছি কেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। এখন অপশনের উপর নির্ভর করে অনেক ক্ষেত্রে, যে অপশনে চেঞ্জ হইতে পারে। যেমন 50 নম্বরে এখানে কি বলছে, দ্য লায়ন রোয়ার্ড অ্যান্ড আস্কড। আমি জাস্ট এখানে বলছি দা মাউসটা, দেখেন ওরা লাস্টে লিখছে, এটা অপশনের উপর নির্ভর করে, এটা এখানে লিখলেও হবে, পরে লিখলেও হবে। তাহলে দ্য লায়ন রোয়ার্ড অ্যাট অ্যান্ড আস্কড দ্য মাউস, এরকম ছিল। তাহলে আমি এখানে করছি পুরাটা, দ্য লায়ন রোয়ার্ড অ্যাট দ্য মাউস অ্যান্ড আস্কড। ওকে, আচ্ছা, এবার বলছে কি, যেহেতু এটা ডব্লিউএইচ কোশ্চেন, তাহলে আমরা ডব্লিউএইচ কোশ্চেনটা আগে লিখবো, হাউ। এটা হাউ এর পরে কি বলছে, ডেয়ার ইউ। এখন দেখেন ইউ লেখা আছে, ইউ তো সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তাহলে অবজেক্ট কি ছিল, মাউস, মাউসের প্রোনাউন কি, ইট। তাহলে হাউ ইট মানে এটাকে মাউস। ডেয়ার লেখা ছিল, সেটার পাস্ট করে ফেলবেন। ওকে, তাহলে এটার পাস্ট কি হচ্ছে, ডেয়ার্ড। তাহলে হাউ ইট ডেয়ার্ড। এইবার এইখানে যে ডেয়ার্ড লিখছেন একটা ভার্ব, পরবর্তীতে ওয়েক লেখা আছে। তাহলে হাউ ইট ডেয়ার্ড, যেহেতু পরপর দুইটা ভার্ব পড়ে যাচ্ছে, তাই এই ভার্ব যেটা আছে সেই অংশের আপনাকে টু দিয়ে দিতে হবে। তাহলে টু ওয়েক মি, এটা অবজেক্ট, বাট এটা ফার্স্ট পারসন থেকে আসছে। তো ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে হয়, সেটা ছিল লায়ন, তার জন্য এখানে নিব আমরা হিম। তাহলে ওয়েক হিম, এরপরে লেখা ছিল কি স্যার, আপ, যেটা আপ করবেন। এখন অপশনের উপর নির্ভর করে, আগেও বলছি, যেমন এখানে কি বলছে, হাউ ইট ডেয়ার্ড টু ওয়েক হিম আপ। হ্যাঁ, হিম আপ পর্যন্ত এটা ঠিক আছে, শুধু এই অংশটা লাস্টে লিখছে তারা। এই জন্য বলছি যে এটা অপশনের উপর নির্ভর করে, অনেক ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে, এইটার কিছু বেসিক বিষয়ের ধারণা থাকতে হয়। তো আপনাদেরকে আমি এত কঠিনের দিকে নিব না, আমি সহজ সরল ভাবে যেটা বুঝতে পারেন তাতে সেই অংশটার থেকে নিব, যেন আপনি সহজভাবে এটাকে নিতে পারেন। আচ্ছা, এবার আসেন, আপনাকে আমি হইলে, আমি যখন শর্টকাট করাবো, তখন এই বড় বড় প্রশ্নগুলো আপনি কিভাবে 2-3 সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবেন, সেই বিষয়টা দেখাবো। সেটা হচ্ছে জাস্ট একটু দেখাই দিই আজকে টেন্স মেন। এই প্রশ্নের টেন্স কি ছিল স্যার, ডেয়ার। কি লেখা ছিল, ডেয়ার। প্রেজেন্ট আছে না, এই পাশে কি আছে স্যার, পাস্ট। তাহলে ওইটাকে পাস্ট করে ফেলতে হবে। আপনার যেহেতু এখানে ডেয়ার, তাহলে উত্তরের মধ্যে অবশ্যই কি লেখা থাকতে হবে স্যার, ডেয়ার্ড থাকতে হবে। কি থাকতে হবে, ডেয়ার্ড। আবার বলছি, উত্তরের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, ডেয়ার্ড। এবার খেয়াল করেন, যতগুলো অপশন আছে, শুধুমাত্র তার মধ্যে একটার মধ্যে এই ডেয়ার্ড শব্দটা লেখা ছিল, একটার মধ্যে।
এই ডেয়ার শব্দটা দেখেন একটার মধ্যেই লেখা আছে, আর কোনোটাই ডেয়ার শব্দটা নাই। আপনি ওটা দেখে উত্তর করে দিবেন। এটা হচ্ছে কখন, যখন আমরা টোটাল ক্লাসটা শেষ করব, তখন এই শর্টকাট গুলো আমি দেখাবো, যেন আপনার জন্য খুব ইজি হয়। বাট আপাতত বেসিক থেকে ধারণা নিচ্ছি, কারণ অনেক সময় দুইটার মধ্যে থেকে যেতে পারে, তখন আপনার এই অংশটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, একটু বেশি সময় নিছি, কিচ্ছু করার নাই। এক্সক্লুসিভলি বেশি কঠিন না, বাট সহজ হবে। লায়নের পরিবর্তে কেন হিম লিখবো? লায়ন এটা হচ্ছে যখন দুইটা প্রাণীর মধ্যে তুলনা করা হয়, তখন বেশি শক্তিশালী প্রাণীটাকে হি দিয়ে তুলনা করা যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু বেশি সময় নিয়ে ফেলছি, এখনকার মতো বিদায় নিচ্ছি। আজকের মতো আমরা পেজ নাম্বার 429 এই পেজে ছিলাম, একটু মনে করাই দিয়ে। নেক্সট ক্লাসে আমরা ইন্টারোগেটিভের পরবর্তী অংশ দেখব। নেক্সট ক্লাসে আমরা দেখব কোনটা স্যার? ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট ক্লাসটা হবে কিসের উপরে স্যার? ইম্পারেটিভ সেন্টেন্স, একটু মনে রাখবেন। হ্যাঁ, নেক্সট ক্লাস ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কি টেন্স করাবেন? টেন্স 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 ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করানো আপনি তো একসঙ্গে করে যাচ্ছেন। আপনি এত সময় কি করছেন ক্লাসে? তাহলে শুরু থেকে ছিলেন না। ইনডিরেক্ট থেকেও ডিরেক্ট করাইছি, ডিরেক্ট থেকেও ইনডিরেক্ট করাইছি, মানে উল্টা, রিভার্স করা, একই জিনিস। অর্থাৎ রিভার্স করাটা একই রকম। কিছু এক্সাম্পল আমরা সেগুলা করাইছি। হ্যাঁ, তো যাই হোক ভাইয়া, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতের রাত, আর কষ্ট দিব না আপনাদেরকে। হ্যাঁ।